সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইউক্রেন যুদ্ধের প্রায় ৩ বছর হতে চলল। এই যুদ্ধ রাশিয়ার সামরিক বাহিনীর উপর যেমন চাপ সৃষ্টি করেছে, তেমনি তাদের শূন্যস্থান পূরণের সক্ষমতাও সবাই দেখতে পেয়েছে। কিয়েভ মস্কোর কৃষ্ণ সাগরের বহরকে কিছুটা দুর্বল করে ফেলেছে। ইউক্রেনের উপকূল থেকে রাশিয়াকে জাহাজ সরিয়ে নিতে হয়েছে। ক্রাইমিয়ার ঘাঁটি ব্যবহারের মাত্রাও কমিয়ে এনেছে ক্রেমলিন। তবে ২০২৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কিছু ভূখণ্ডের দখল নিয়েছে মস্কো। তাদের স্থল বাহিনীর ক্ষয়ক্ষতিও হয়েছে। ইউক্রেনের সূত্রগুলো দাবি করেছে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ৭,৮০,০০০-এর মতো রাশিয়ান সেনা নিহত বা আহত হয়েছে। পশ্চিমাদের হিসেবে এই হতাহতের সংখ্যাটা আরেকটু কম, কিন্তু উভয় পক্ষই দাবি করেছে গত হেমন্ত ও শীতে রাশিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। যুদ্ধে রাশিয়ার কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আর কিভাবে তারা সেটা কাটিয়ে উঠেছে তাই নিয়ে দেখুন হায়দার সাইফের প্রতিবেদন। শুধু চলতি বছরের নভেম্বরেই $৩ বিলিয়ন অস্ত্র আর সরঞ্জাম খুইয়েছে রাশিয়া। রাশিয়ার বৈশ্বিক নৌবহর যদিও অক্ষত আছে, তবে ইউক্রেন মাঝে মাঝে বাল্টিক ও কাস্পিয়ান সাগরে রাশিয়ার বহরকে টার্গেট করে হামলা করেছে। রাশিয়ার বিমান বাহিনীর তেমন কোনো ক্ষতি হয়নি। ইউরোপের মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ক্রিস্টোফার ক্যালোভির মতে, অধিকাংশ কৌশলগত মহাকাশ সংশ্লিষ্ট ও দূরপাল্লার সক্ষমতা এখনও ধরে রেখেছে রাশিয়ার বিমান বাহিনী। ক্ষতি পুষিয়ে ওঠার জন্য মস্কো যুদ্ধাস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে। যদিও যেসব অস্ত্র দিয়ে ঘাটতি পূরণ করা হচ্ছে সেগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। সরকারের বাজেটের প্রায় 40% এখন প্রতিরক্ষার জন্য ব্যয় করছে রাশিয়া। একই সাথে যুদ্ধের মাঠে রাশিয়ার নতুন প্রযুক্তির পরীক্ষাও হয়ে যাচ্ছে। যুদ্ধ এখন পর্যন্ত দুই পক্ষের টিকে থাকার পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষই এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া তার হাইপারসনিক মিসাইল প্রযুক্তির শক্তি দেখিয়েছে। সংঘাতের শুরুর দিকে কিনঝাল মিসাইল মোতায়েন করেছিল মস্কো। কিনঝাল একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৮ সালে এটা উদ্বোধন করেছিলেন। রূপান্তরিত MiG-31 জঙ্গি বিমান থেকে এই মিসাইল নিক্ষেপ করা হয়। এই মিসাইল ব্যাপকভাবে ব্যবহার করেছে মস্কো। ২০২৪ সালের শুরুর দিকে কিয়েভের গবেষকরা আরেকটি হাইপারসনিক মিসাইল ব্যবহারের খবর দেয়। জিরকন নামের ওই মিসাইলটি ২০২২ সালের মাঝামাঝি পরীক্ষা করেছিল মস্কো। হাইপারসনিক মিসাইলগুলো শব্দের গতির চেয়ে অন্তত ৫ গুণ দ্রুত গতিতে চলে। এগুলোর গতিপথ যথেষ্ট নিয়ন্ত্রণ করা যায় এবং এগুলোকে বাধা দেওয়াও যথেষ্ট কঠিন। সালের নভেম্বরে রাশিয়া ওরিশনিক নামের নতুন একটি হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। নিপ্রোতে ইউক্রেনের একটি প্রতিরক্ষা স্থাপনায় এই মিসাইল দিয়ে হামলা করা হয়। এই মিসাইলগুলো ম্যাক 10 পর্যন্ত গতি বাড়াতে পারে। ইউক্রেনের কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন এই ম্যাক 11 গতিতে আঘাত হেনেছেন। পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়া ও রাশিয়ার মিত্রদের নিরাপত্তার জন্য ওরিশনিক মিসাইলের ব্যাপক উৎপাদন করবেন তিনি। ইরান আর উত্তর কোরিয়ার কাছ থেকেও ব্যালিস্টিক মিসাইল নিয়েছে মস্কো। ২০২৪ সালের শুরুর দিকে রাশিয়া ক্রিমিয়াতে যেসব সরঞ্জাম জমা করেছে, অগ্রসর S-500 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে তারা সেগুলো যুক্ত করবে। এই প্রস্তুতি দেখে বোঝা যায় রাশিয়ার সামরিক কৌশলে পরিবর্তন হচ্ছে। ইউক্রেন যুদ্ধ যখন পূর্ণমাত্রায় শুরু হলো, তখন প্রাথমিক পর্যায়ে অনেক ট্যাঙ্ক আর সাজোয়া যান হারিয়েছে রাশিয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ জানিয়েছিল রাশিয়ার ৩,০০০-এর বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। যুদ্ধ শুরুর আগে মস্কোর মজুতে যে সংখ্যক ট্যাঙ্ক ছিল, এটা তার চেয়ে বেশি। এই ঘাটতি কাটিয়ে উঠতে রাশিয়া সোভিয়েত আমলের মজুতের ওপর অতিমাত্রায় নির্ভর করেছে। এমনকি জাদুঘরে রাখা ট্যাঙ্কগুলোকে মেরামত করে এবং বাতিল যানবাহনকে অস্ত্রসজ্জিত করে যুদ্ধে ব্যবহার করা হয়েছে বলেও অনেকে দাবি করেছেন। ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ফিল্ম স্টুডিও মসফিল্ম সামরিক সরঞ্জামের ক্ষেত্রে অবদান রেখেছেন। যুদ্ধ তৎপরতায় সহায়তার জন্য তারা T-55 ও PT-76 ট্যাঙ্ক, পদাতিক যানবাহন ও ট্রাক দিয়েছে। তবে মজুদ বেশি না থাকায়
রাশিয়া তাদের নতুন সাজোয়া যানবাহনের উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়েছে। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এইসব যানবাহনের গুণগত মান নিয়ে খুব একটা উচ্চ ধারণা পোষণ করেন না। যুদ্ধে রাশিয়ার T-14 আর্মাটা ট্যাঙ্কের ব্যবহারও দেখা গেছে। সামরিক প্রযুক্তির ক্ষেত্রে এটাকে বিপ্লব বলা যায়। তবে ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেছে রাশিয়ার সেনারা এই ট্যাঙ্কগুলো ব্যবহার করতে চায় না, কারণ এগুলোর অবস্থা ততটা ভালো নয়। মোতায়েনের পর এগুলোতে আবার পরিবর্তনের দরকার পড়ে। কিছু কিছু ট্যাঙ্কে টার্টল ট্যাঙ্কের সাথে স্টিলের বোল্ট যুক্ত করে পরিবর্তন আনা হয়েছে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে দেখা গেছে। এগুলো ছাড়াও গতানুগতিক ধারার বাইরের কিছু যানবাহন মোতায়েন করেছে রাশিয়া। সামরিক বাহিনীর অগ্রগতির জন্য বেসামরিক কার ও গলফ যানবাহনও কাজে লাগানো হয়েছে। এইসব তথ্যের ভিত্তিতে অনেকে বলছেন রাশিয়া সরঞ্জাম নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং তাদেরকে তাৎক্ষণিক বিকল্প দিয়ে সমস্যার সমাধান করতে হয়েছে। সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া আর ইউক্রেন উভয়ই ড্রোন প্রযুক্তিতে অনেকটা এগিয়ে গেছে। এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধ কৌশল বদলে দিয়েছে। বিশ্বের মনোযোগও বেড়েছে এগুলোর প্রতি। দুই পক্ষই বহু ধরনের ড্রোন ব্যবহার করেছে। নজরদারি, মহড়া ও আঘাত হানার জন্য বারবার তারা এগুলো ডিজাইনে পরিবর্তন এনেছে। রাশিয়া অনেকটাই নির্ভর করেছে ইরানের তৈরি শাহেদ ড্রোনের উপর। এই ড্রোনগুলো বিশেষ ধরনের গুনগুন শব্দের জন্য পরিচিত। বিশ্লেষকরা বলছেন এগুলোর উপস্থিতি টের পেলে এগুলোকে ভূপাতিত করা তেমন কঠিন নয়, কিন্তু রাতে ব্যবহারের জন্য কিছু কালো রঙের শাহেদ ড্রোন তৈরি করেছে ইরান, যেগুলো চিহ্নিত করা বেশ কঠিন। রাশিয়া আর ইউক্রেন বাণিজ্যিক ড্রোনও ব্যবহার করেছে, যদিও রাশিয়া সামরিক গ্রেডের ওয়ারল্যান্ড ও ল্যান্ডচেট মডেলের ড্রোনই বেশি ব্যবহার করেছে। সিএনএনের স্যামুয়েল বেন্ডেটের মতে এখন বিপুল সংখ্যায় সস্তা ড্রোন তৈরির দিকে আগ্রহ বাড়ছে। এগুলো দ্রুত প্রস্তুত করে মোতায়েন করা যায়, ধ্বংস হলে দ্রুত সেটার বিকল্প পাঠানো যায়। ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলায় দুই দেশেই ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহারের মাত্রা বেড়েছে। সারফেস ড্রোন, স্থল ড্রোন এবং মাল্টি রোটর ড্রোনের ক্ষেত্রে রাশিয়া খানিকটা পিছিয়ে ছিল, তবে এখন তারা অগ্রগতি করছে। বিশেষ করে বেসরকারি ও স্বেচ্ছাসেবী খাতে এগুলো নিয়ে কাজ চলছে। 2025 সালের মধ্যে রাশিয়া তাদের সামরিক বাহিনীতে একটা ড্রোন শাখা চালু করতে চায়। এই যুদ্ধে ড্রোনের ওপর নির্ভরতার মাত্রা যেভাবে বাড়ছে, তাতে বোঝা যায় যুদ্ধের চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত এগুলোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কমবে না। জঙ্গি বিমানের একটা বিশাল মজুদ আছে রাশিয়ার। এর মধ্যে যেমন রয়েছে অত্যাধুনিক স্টেলথ জঙ্গি বিমান, তেমনই রয়েছে পুরনো হেলিকপ্টার। ইউক্রেনীয় সূত্রের দাবি অনুযায়ী রাশিয়া 369টি জঙ্গি বিমান ও 329টি হেলিকপ্টার হারিয়েছে, যদিও এই তথ্যের সত্যতা যাচাই করা যায়নি। 2024 সালের জুনে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী দাবি করেছিল যে তারা রাশিয়ার একটি Su-57 জঙ্গি বিমানে আঘাত এনেছে। এই বিমানে আঘাত হানার ঘটনায় এটাই প্রথম। ফ্রন্টলাইন থেকে বহু দূরে আখতোবিনস্ক এয়ারফিল্ডে Su-57 বিমানে আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনে Su-57 জঙ্গি বিমান ব্যবহার করা থেকে বিরত রয়েছে মস্কো। তাই চলমান যুদ্ধে এই বিমানগুলোর তেমন কোনো ভূমিকা নেই। যুদ্ধের সাথে সাথে রাশিয়ার সামরিক কৌশল বদলেছে। পদাতিক বাহিনী নির্ভর হামলার ক্ষেত্রে একটি পরিবর্তন দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা। বিপুল সংখ্যক পদাতিক সেনাদের দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে তারা সোভিয়েত আমলের কৌশল আর অস্ত্রের উপরে নির্ভর করেছিল। পরে কৌশল বদলে ড্রোন আর ইলেকট্রনিক যুদ্ধের দিকে ঝুঁকেছে রাশিয়া। স্থল হামলাকে সহায়তা দিচ্ছে এখন তাদের বিমান আর মিসাইল শক্তি। নিয়মিত সেনাদের ওপর চাপের কারণে 2022 সালের সেপ্টেম্বরে মস্কো তাদের রিজার্ভ সেনাদের একটা অংশকে মোতায়েন করেছিল। ওয়াগনার গ্রুপের মতো বেসরকারি সামরিক কোম্পানিগুলোকেও যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। যদিও 2023 সালে ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর এই বাহিনীর ভূমিকা কমে যায়।
এর বাইরে স্টর্ম জেড স্কোয়াডকে যুদ্ধে ব্যাপকভাবে কাজে লাগানো হয়েছে। ভালো বেতন ও রাশিয়ান নাগরিকত্বের প্রস্তাব দিয়ে বিদেশি নাগরিকদেরকেও সামরিক বাহিনীতে নেওয়া হয়েছে বলে কিছু মিডিয়ায় দাবি করা হয়েছে। চেচেন যোদ্ধারা সবসময় পুতিনের প্রতি অনুগত ছিল। চেচেনদের পাশাপাশি কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদেরও মোতায়েন করার কথা শোনা গেছে। এই সব সম্মিলিত পদক্ষেপ 2025 সালের জন্য রাশিয়ার সামরিক শক্তিকে আরও জোরালো করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।